গাড়িতে তো কোনো সাউন্ডই ঢোকে না। যতই যাই গাড়ি কেনো এর কোনো তোর নেই। এখানেও এত স্পেস, দারুণ লাগে কিন্তু এরতেই একমাত্র ড্রাইভার সাইডের যে সিট অ্যাডজাস্টমেন্টটা, জার্কিংটা বেশি ফিল হচ্ছে, সেই কারণে এটাকে রিজেক্ট। আজকে সেকেন্ড টেস্ট ড্রাইভের জন্য গাড়ি। পিছনে জায়গা বলতে সেভাবে নেই, এটা টাম্বেল ডাউন হয়ে গেল। ফার্স্ট রিয়াকশন বলছে না হবে, আমরা শুধরাবো না, ঠিক করে রেখেছি। মেয়ে খুব একটা পছন্দ করে না। 7:25 হয়ে গেছে। সকালে মেয়ের জন্য মা টিফিন বানিয়ে ফেলেছে অলরেডি, পাস্তা। কিন্তু খেতে যাওয়ার সময় কালকে রাতে করা ডাল ওর জন্যই করে রেখে যাচ্ছিলো, যাতে সকালবেলা উঠে দেরি না হয়। ডালটা গেছে খারাপ, একটু মুখে দিয়ে বুঝতে পেরেছিস, খারাপ হয়ে গেছিলো। আবার সেই আসছে কী দিয়ে খাচ্ছি এখন, এই টিফিনটাও কি আবার বন্ধুদের সঙ্গে পাটাপাটি হবে? আজকের দিনটা গেলে বাঁচিস নাকি? সত্যি বেশি কালকে আবার সব ভোরবেলা দৌড়াতে হবে না? চলা দেরি হয়েছে, আসো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। 9:15 বাজে সকাল। আজকে ফ্রাইডে 17th of May। মেয়েকে স্কুলের বাসে উঠিয়ে দেওয়া হয়ে গেছে হিসেব মতো। আজকে স্কুল হয়ে সামার ভ্যাকেশন পড়ে যাওয়ার কথা, বাট কালকেও সকালবেলা এদেরকে, শনিবার যেহেতু, কালকে পিটিএমে ডেকেছে সকালবেলা, পিটাবে বলে। হ্যাঁ, এখন তো নিয়ম করেছে যে পিটিএম অ্যাটেন্ড না করলে অ্যাটেন্ডেন্স দেবেন। আচ্ছা, ওইদিকে বৌদিকে সকাল সকাল ভালো কাজ দিয়ে দিয়েছি। আমি একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছি, চিরা খেয়ে দিয়ে রিডিংয়ের কাজটা শেষ করি। একটা টেস্ট ড্রাইভ আছে 11টা সাড়ে 11টা নাগাদ হয়তো আসবে, এখনও ফাইনালি ফোন করেনি। বৌদি এখানে একটা সিগনেচার করছে, এই বাড়ি সম্পত্তি সব লিখে লিখিয়ে নিচ্ছি। কার জিনিস কাকে দিয়ে লেখা আছে? আমার কি আছে? সবই আচ্ছা, আমার কি আছে? সবই তো তোমার, তুমি তো সব। চলো, উনি শৈশবোধ করে আমাকে সম্পত্তি লিখে ফিখে দিক, আর টেস্ট ড্রাইভটা আসুক, দেখাবো। আরও একটা টেস্ট ড্রাইভ আছে, সেটা হয়তো আগামীকাল নেবো। যত বেশি দেখবো তত বেশি পাজল হবো, লেটস সি। তবে একটা জিনিস বলতে পারি, যে গাড়িটাই নেওয়া হোক ফাইনালি, সেটা আপনাদের সাজেশনের মধ্যে দিয়েই সিলেক্ট হবে, এটা একদম 200% শিওর। যা বুঝতে পারছি, তাতে আপনাদের সাজেশনটা, প্রত্যেকের সাজেশনটা প্রচণ্ড ভ্যালুয়েবল ছিল আমার কাছে, আমার ডিসিশন মেকিংয়ে, ডিসিশন নেওয়ার ব্যাপারে। এবং এখনও ফাইনাল ডিসিশন কিছু নিইনি। আজ টেস্ট ড্রাইভটা হোক, তারপরে দেখছি। 10:25 বাজে হঠাৎ করে প্ল্যানিং একটু চেঞ্জ হয়ে গেল এই কারণে, আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছিলো, ভুলেই গেছিলাম। প্রায় 3-4 আগে বোধহয় আজকের জন্য একটা গাড়ি টেস্ট ড্রাইভে আমি বলে রেখেছিলাম। কী গাড়ি সেটা নিচে গিয়ে দেখাচ্ছি। নিচে চলো, গাড়িটা অলরেডি চলে এসছে। এবার আরও একটা গাড়ি আসার কথা, সেটা আসবে 11:30-12টা নাগাদ। এখন বাজে 10:30, ওইটা দেখে উঠতে হয়তো আরেকটা চলে আসবে। কী করবো কে জানে। চলো, এখন কথা বাড়াচ্ছি না, সিধা নিচে লোকটা দাঁড়িয়ে আছে। রিমাকে বলেছি চলো রেডি হয়ে জোর করেই নিচে আসো, দিয়ে আসি টেস্ট ড্রাইভ একটু দেখে, তোমাদেরকেও জানাই। তোমরাও দেখো কী গাড়ি, কীরকম টেস্ট ড্রাইভ হচ্ছে, কী আমার এক্সপিরিয়েন্স ফিল করছি, আমি সব জানাচ্ছি। চলো, সঙ্গে থাকো। তো আজকের ফার্স্ট গাড়ি এটা টয়োটা ইনোভা ক্রিস্টা। এটা একদম নিউলি লঞ্চড ফেসলিফট মডেল, ব্ল্যাক কালার। ডিজাইন এলিমেন্ট চেঞ্জ করেছে অনেকটা, ফ্রন্টের গ্রিলটাকে সাদা করে দিয়েছে পুরো, না দেখতে ভালো লাগে। ইনোভার সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে স্পেস। সেকেন্ড রোতে যে স্পেসটা দেখা যায়, 1 হাত প্রায় লম্বা, মানে 1 ফুটের গ্যাপ ড্রাইভারের জায়গা রেখেও। এই সেই বিখ্যাত, ওটা নিচ থেকে করে, আমিও বারবার ভুল করছি। আর এই সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে থার্ড রোটা দারুণভাবে অ্যাক্সেস করা যায়। স্পেসটা কিন্তু এর যথেষ্ট বেশি, মিডিল রোতে সিটের স্পেসটা মারাত্মক। আর হাইট কি খারাপটা কি আছে, বিভৎস হাইট আছে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যথেষ্ট উঁচু। তাও 17 ইঞ্চ টায়ার বলে, তাই 18 ইঞ্চ হলে আরও বেশি হয়ে যেত। পিছনে তো দুজন তো হবেই, 3জনও চেষ্টা করলে আরামসে হবে। এরই একমাত্র ক্যাপাসিটি যেখানে 3জন আরামসে বসতে পারে। এটা পুরো সিট দুটোকে খুলে রাখার পর, এটা আরও অ্যাকচুয়ালি স্লাইড হবে না, পিছন দিকে আরও আসবে। হ্যাঁ, এতটা ইনক্লাইন্ড হয় সিটটা। এর কোনো তোড় নেই, যাই বলো, যতই যাই গাড়ি কেনো এর কোনো তোড় নেই। মানে রিল্যাক্সেশন আর বসার জন্য এর মতো কিছু হয় না, এতখানি টিল্ট হলো। হ্যাঁ, আর তারপরে পিছন দিকে যে জায়গাটা থাকে, আরামসে দুটো বড় সুটকেস তো আস্তে আস্তে হয়ে যাবে, 3টেও হয়ে যেতে পারে। দুটো বড় একটা ছোটো তো আরামসে হয়ে যাওয়া উচিত। এখানেও এত স্পেস বসার সামনে, তারপরেও এটা একটা গ্লাভ বক্স, অ্যাকচুয়ালি কুল গ্লাভ বক্স। আর এইটা একটা নিচের
এমনি স্টোরেজ প্লেস দেওয়া আছে। বসে নাও, বসে দেখো। উঁচু আছে না? লাগাতে হবে না। হ্যাঁ, লাগাতে হবে না, এটাতে লাগবে না। হ্যাঁ, রিমা পিছনে বসে পুরো পর্যবেক্ষণ করে দেখে নিচ্ছে থার্ড রোতে বসায় যাচ্ছে কি না। আমি ফার্স্ট মানে সেকেন্ড রোতে আমার বসার জায়গা অনুযায়ী মানে যতটা জায়গা লাগবে সেই স্পেসটা রেখে গাড়িটাকে সিটটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সিটটাকে আগে পিছনে করা যায় মিডিল রোডটা, তারপরে পিছনে রিমা বসতে পারছে কিনা জাস্ট আমার পিছনে সেটাও দেখে নিচ্ছিল। ইনক্লাইন করা যায় যথেষ্ট। ঠিক আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে, কমফোর্টেবল শুনতে পাচ্ছে। বাকি কুলিং ফুলিং দেখি ভিতরে, এর যে হাইট আছে আরামসে বসা যায়। এই আর্মরেস্ট, পিছনে রোতে ভেন্টিলেশন রয়েছে এসি, আর এটা দারুণ লাগে কিন্তু বেশ কনফিউজিং। রাইডিং কমফোর্ট হলে ড্রাইভিং কমফোর্ট নেই, ড্রাইভিং কমফোর্ট হলে রাইডিং কমফোর্ট নেই, কোন দিকে যাবো দেখি। তো এখন রিমা পুরো ইনক্লাইন্ড হয়ে বসেছে, তারপরে পিছনে কতটা জায়গা থাকে সেটা দেখার জন্যই। তো দিস দ্য ম্যাক্সিমাম ইনক্লাইন পজিশন, তাতে গাড়ির উপরে কাঁচ কখনোই ঠেকছে না, এর সঙ্গে আরামসে থাকছে, প্লাস এই স্পেসটাও থাকছে। এখানে খুব ছোট করে হলেও দুটো সুটকেস তো আস্তে আস্তে এসে যাবে, মানে একটা বড় সুটকেস সঙ্গে একটা কেবিন সুটকেস আরামসে অ্যাড করা যায়। বাকি এটা বেশ হার্ড হাইড্রোলিক সিস্টেমে পুরোটা। চলো এবার একটু গাড়ি চালিয়ে তাহলে দেখা যাক। 2.4 জেড টপ মডেল ইনোভা ক্রিস্টা, এটা ক্রিস্টা টপ মডেল জেড ডিজেল, কিন্তু এরতেই একমাত্র ড্রাইভার সাইডের যে সিট অ্যাডজাস্টমেন্টটা, হাইট, লাম্বার সাপোর্ট, ব্যাক রেস্ট, টোটালটা এটা অটোমেটিক। বাকি এর নিচের মডেলগুলোতে সেটা পাওয়া যাবে না বোধহয়। চলো এটা টেস্ট ড্রাইভ হয়ে যাক। পেট্রোলও তো তাই, হ্যাঁ, 20-40 তাই তো, ইঞ্জিনটা বেশি না, বড় না। 20-র উপরে তুমি টানতে পারো, এবার ডিপেন্ড করছে কতটা তোমার জেনারেট করতে হচ্ছে টানার জন্য। যাই বলো, এই গাড়ি ম্যানুয়াল চালিয়ে মজা নেই। এখন তুমি যেহেতু পেট্রোল চালিয়ে এসেছো হন্ডা, ওই রিফাইনমেন্ট তোমার ওই জন্য, হ্যাঁ ওই জন্য মনে বুঝতে হচ্ছে। পারছি না অটোমেটিক হলে কি এতটা, কিন্তু টানার মজাটা পেতে না অটোমেটিক, কি টানছিল ওই গাড়িতে। ভালো টানার মজা নেই। সিভিটি হতো আলাদা জিনিস। চলো টেস্ট ড্রাইভ তো হয়ে গেছে, বাকি বৌদি বলবে এক্সপিরিয়েন্স, আমি কিছুটা বলবো এক্সপিরিয়েন্স শেয়ার করছি ঘরে গিয়ে। আর একজন আসছে আবার, কি মনে হলো চড়ে? হাঁটুতে কমফোর্টেবলি বসা যাচ্ছে না। থার্ড রোতে কমফোর্টেবলি বোঝা যাচ্ছে না, কি কারণে? মানে স্পেসের অভাব না স্পেসটা ওকে? স্পেস আছে কিন্তু কন্টিনিউ জার্ক হয়ে যায়, কন্টিনিউ জার্ক হয়ে যায়। জার্কিংটা বেশি হচ্ছে। আচ্ছা, আর গাড়িতে লোড কম ছিল তাও নয়, আমরা 3 জন, তুমি একা, 4 জন, জার্কিংটা বেশি ফিল হচ্ছে বেশ। আর মানে স্মুথ যেটুকু জায়গা, কারণ একই তো রাস্তা যাওয়া আসা করি, মোটামুটি জানা আছে কোনটা, সেখানটাও মানে গাড়িতে ভাইব্রেট হতে হতে যাচ্ছে। আর ডিস্টেন্সে ওই টেম্পোরারিকে উঠলেও ঠিক আছে বসলো, না, ওটাই আবার সেকেন্ড রোতে হলে তোমার এতটা হতো না। জায়গা আছে বসার। আমি আরেকবার টেস্ট ড্রাইভ দিয়েছিলাম, এই হেলাডোরাটা প্রচুর বেশি করছিল। আর এটা ছাড়া আর কি মনে হলো? সাউন্ড কোয়ালিটি কীরকম গাড়ির ভিতরে? গাড়ি, আমাদের গাড়িতে তো কোনো সাউন্ডই ঢোকে না, গাড়ির আওয়াজ ভালোই আসছিল। গাড়ির আওয়াজ ভালোই আসছিল এবং আওয়াজটা বেশ লাউড। কিন্তু ফলো করলাম, যেটা আমি চালাতে গিয়ে এক্সপিরিয়েন্স করলাম, BS4 এর গাড়িটা আগে চালিয়েছিলাম অটোমেটিক, প্রচণ্ড লাউডার সাউন্ড ছিল, আমার ট্রাক চালাচ্ছিলাম মনে হচ্ছিল আমার রীতিমতো। BS6টা তুলনামূলকভাবে অনেক বেশি রিফাইন্ড, বাট স্টিল গাড়ি BS6 ইঞ্জিন হওয়া সত্ত্বেও ডিজেল ইঞ্জিন মানছি, কিন্তু আমি ডিজেল ইঞ্জিনে আরও দুটো গাড়ি চালিয়েছি, সেটাকে মাথায় রেখেই বলতে পারছি যে এই গাড়ির রিফাইনমেন্ট কিন্তু খুব বাজে। গাড়িতে প্রচণ্ড জার্কি সাউন্ড হচ্ছে, অনেকটা লরি চালাচ্ছি ফিল হচ্ছে, ওটা কিন্তু ঠিক ভালো লাগলো না। আর সবথেকে বড়ো কথা, তবু বাইরের সাউন্ডটা মেনে নেওয়া যায়, গাড়ির ভিতরে এত সাউন্ড আসছে, ইনসুলেশন এতটাই উইক, যেটা আমার গাড়িতে নেই একদমই। অ্যাকচুয়ালি আমাদের আরও প্রবলেম হয়ে গেছে কি, আমাদের গাড়িটা যে স্ট্যান্ডার্ডটা আমাদের তৈরি করে দিয়েছে, ওই স্ট্যান্ডার্ডের নিচে তো যাওয়া যায় না, সম্ভব না। অ্যাটলিস্ট ওই স্ট্যান্ডার্ড যদি ম্যাচ করে তাহলেও চলে, বাট এটা না, কোনো রিজনে আমার বারবার মনে হচ্ছে ওই স্ট্যান্ডার্ড থেকেও নিচের দিকে নেমে আছে, তাই না? যার কারণে দেখো, ইঞ্জিন রিফাইনমেন্ট একটা দরকার, পিস অফ মাইন্ড দরকার, গাড়ি সাইলেন্ট চলবে, আরামসে চলবে। আমি পেট্রোল খুঁজছি না, বাট আমি কথা দিয়ে বলছি, মানে হলফ করে বলতে পারি, ডিজেল ইঞ্জিনেও অনেক বেশি এর থেকে রিফাইনমেন্ট পাওয়া যাচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল। সেই কারণে এটাকে রিজেক্ট করছি না, বাট ফার্স্ট কাউন্টে রাখছি না আপাতত। এটা শর্টলিস্ট করার পদ্ধতি ছিল, আমি বললাম হাইলেক্সটা বাদ দিয়ে দিয়েছি, ইনোভা আর স্করপিও এনটা কম্পেয়ার করছিলাম। তো ইনোভাটাকে দেখা হয়ে গেল, এটাকে সেকেন্ড নাম্বারে রাখছি আপাতত, ফার্স্ট নাম্বার এখনও কিছু আসেনি। স্করপিও এনটা আসছে টেস্ট ড্রাইভের জন্য, এই টেস্ট ড্রাইভটাকেও দেখাবো। তো আজকে সেকেন্ড টেস্ট ড্রাইভের জন্য গাড়ি।
স্করপিও এন ইজ এ পারফেক্ট টপ নয়, বাট অটোমেটিক। 4 এক্সপ্লোর, বাজেট প্রায় এক দুটোরই, কিন্তু এর বেনিফিট এখনও পর্যন্ত এই বাহ্যিক দিক থেকে এটা 4x4 এবং অটোমেটিক ভার্সনে পাওয়া যাচ্ছে, প্লাস ডিজেলের রিফাইনমেন্টটাও এখানে ফিল করা যায়। হিয়ার ইজ দ্য ফার্স্ট লুক গাড়ি। প্রায় একই সঙ্গে দুটোকে টেস্ট করা হচ্ছে বলে সুবিধা হচ্ছে, দুটোরই কম্প্যারিজনটা খুব ইজিলি বুঝতে পারবো। রয়্যাল মোটর থেকে পাঠিয়েছে অরিজিৎ আমার বাল্য বন্ধুটির না, আমার থেকে একটু জুনিয়রই। ফ্রন্ট প্রোফাইল দেখাচ্ছি, তার আগে ব্যাক প্রোফাইলটা একটু দেখাই। ব্যাকের ডোর খোলার সেন্সটা হচ্ছে এটা এইভাবে সাইড ওয়াইজ, সবাই জানে আশা করি। পিছনে জায়গা বলতে সেভাবে নেই, এটা যদি সিটটাকে তুলে দেওয়া হয়, দাদা সিটটা একটু তুলে দাও, তাহলে লাগেজ ক্যাপাসিটি অলমোস্ট কিছু থাকে না, অলমোস্ট কিছুই থাকে না। ওই ছোটো সুটকেস কোনো রকম এনে তাও রাখতে পারবে বলে যথেষ্ট ডাউট আছে। আচ্ছা, এইটা হচ্ছে ম্যাক্সিমাম মানে ইউজ করার জন্য পুরো রোটাকে বন্ধ করে দিতে হবে, তাহলে এখানে লাগেজ ছাড়াতে, তাও বিশাল লাগেজ কিছু জায়গা হচ্ছে না। আর সিট তো এর বেশি ফোল্ড হবেও না, তাহলে পুরোটা খুলে ফেলতে হবে, যে কারণে লেন্থটা বোধহয় একটু কম হয়, তাই না? ইনোভার কম্প্যারিজন যদি করি, ইনোভার থেকে লেন্থে কম এটা, কিন্তু টায়ার প্রোফাইল অনেক হায়ার। 18 ইঞ্চির টায়ার, অ্যালয় হুইল এবং হাই প্রোফাইল টায়ার। এমআরএফের ওয়ান্ডারের টায়ার দেয়। সামনে এলইডি ডিআরএল, এলইডি হেডল্যাম্প প্লাস ফগ লাইট যেটা আছে ওটাও এলইডি প্যানেলে সেট আপ রয়েছে। টপ মডেল যেহেতু এটা, ফ্রন্ট ক্যামেরা আছে ফ্রন্ট সাইডে, প্লাস ব্যাক সাইডেও ক্যামেরা আছে, দেখালাম ডোরের মধ্যে। অটো রেট্রাক্টেবল মানে অটো ফোল্ডেবল মিরর রয়েছে। স্টার্ট স্টপ ইঞ্জিন অপশন রয়েছে এখানে। এখানে লাম্বার সাপোর্টের একটা ভালো অপশন রয়েছে। ইনোভাতে একটু আগে উঠেছে বিমাতাই বলছে যে এটা ওখানে ফুটরেস্ট ছাড়া ছিল না, স্ট্যান্ডার্ড ফুটরেস্ট ছাড়াও চড়তে পারছিল, কিন্তু এটাতে বিনা ফুটরেস্টে হারগিজ ওঠা যাবে না, তাই তো? অনেকটাই উঁচু। আর এটা তার থেকেও, এখান থেকেও প্রায় আরও 1 ফুট মতো উঁচুতে আছে। সিট হাম্পটা তো আরও উঁচু। চলো উঠে বসে দেখো। সিট কি দুটোই ফোল্ড করা যায় দু সাইড থেকে? না না না, তাহলে লেফট সাইড থেকে না? হ্যাঁ, ড্রাইভার সাইড থেকে ওঠা যাবে না, মানে ব্যাক সিটে যদি উঠতে হয়। হ্যাঁ ওই দিকটা ফোল্ড। হ্যাঁ, নাহলে তুমি এখানে উঠতে পারবে। তুমি ব্যাকে লাস্টে যাবে, লাস্ট তো বসতে পারবে না। দেখো, হ্যাঁ বুঝতে পেরেছি। বাচ্চা কাচ্চা কেউ গড়ি গাড়ি চলে গেল, বড়রা যেতে পারবে না। আচ্ছা, এগুলো তো সামনে পিছনে এগোনো যায় না, ফিক্সড। এটা টাম্বেল ডাউন হয়ে গেল, 1 টাচ। এবার ওনাকে এখান থেকে চড়তে হবে। সিটটা লাগাও দেখি আস্তে করে। ফার্স্ট রিয়াকশন বলছে না, হবে না, বোঝা যাচ্ছে না? তোমার তো বললাম পিছনের সিটে কোনো কাজ নেই, একদম পা আটকে যাচ্ছে না, একদম আটকে যাবে। বড়রা বসতে পারবে না, বাচ্চা কাচ্চা হলে ঠিক আছে। হ্যাঁ, এইটা থাই সাপোর্টটা একটু কম। এইটা সামনে চলে আসো, সামনে চলে এসে লাম্বার সাপোর্টটা কিরকম আছে দেখে নাও। এখানে সিটটা বসে দেখো কতখানি কি পায়ে সাপোর্ট কি পাচ্ছ, এখানে পুরোটা আপনি সাপোর্ট পাচ্ছ কি না পায়ের, প্লাস সামনে স্পেস কতটা পাচ্ছ। ইনক্লাইন কি এর থেকে বেশি আর হবে? আর্মরেস্টটা দেখো, হ্যাঁ টেনে, হ্যাঁ অনেকটাই যাচ্ছে, হ্যাঁ যথেষ্ট। এবার ঠিক আছে, কি মনে হচ্ছে? ঠিক আছে, পিছনের স্পেস ঠিক আছে। চলো তাহলে একবার টেস্ট ড্রাইভ হয়ে যাক, দেখিনি। উপরে রুফ রেল রয়েছে না? আচ্ছা, এটা তো সানরুফ রয়েছে একটা ছোটো না? ওকে, বাকি ডিজাইন এলিমেন্ট তো খুবই উঁচু স্ট্যান্ড, গাড়ির বনেট হাইট অনেকটা উঁচু, অলমোস্ট ইনোভাটা একটু ডাউন ছিল, যাতে বেশ উঁচু। চল একটু টেস্ট ড্রাইভ দেখি, গাড়ির ইঞ্জিন রিফাইনমেন্ট কতটা কি সেটা বোঝার চেষ্টা করবো। আচ্ছা দাদা, গাড়িটা স্টার্ট করো আগে। স্টার্ট হলো, গাড়ি 1 ফোঁটা ভাইব্রেট করলো না, ওটা দারুণ লাগলো। না, গাড়িতে কোনো সাউন্ড নেই ইঞ্জিনের, স্টার্ট হলো গাড়ি, কিচ্ছু বোঝা গেল না। এটা বাইরে থেকে বলছি, ভিতরে তো বোধহয় আরও ইনসুলেশন খুব ভালো। চলো ভিতরে যাই, এখানে প্রচণ্ড আওয়াজ। স্পিড লক হলো না ডোর। এই গাড়ির যা হাইট অ্যাকচুয়ালি উঁচু যা, সেই হিসাবে এর রোল ওভারটা বেশ কম ইন কম্পারিজন টু দ্য ইনোভাতে অনেক রোল ওভার বেশি ছিল, জার্কিংও বেশি ফিল করছিলাম। এখানে জল খাওয়ানো হচ্ছে,
কাগজের গ্লাস দিচ্ছে এটাই রক্ষা, নাহলে তো প্লাস্টিক হলে তো আরও ব্যবস্থা বুঝতে। আমরা শুধরাবো না, ঠিক করে রেখেছি। জার্নি কি ফিল করছো? কমই লাগছে, মানে আমাদের জ্যাজটার মতোই লাগছে। জ্যাজ কথা এখন ভুলে যাও। ইনোভার সঙ্গে কি ব্যাপার? ইনোভার সঙ্গে তফাৎ আছে, ওটা বেশি। আমি শুধু থার্ড রোতে বসেছিলাম অবশ্য, আমি সেকেন্ড রোতেও একই রকম পেয়েছি। স্টিয়ারিংটা আমার জ্যাজের থেকেও লাইট, আলট্রা লাইট স্টিয়ারিং। আপনার এত বড় গাড়ি যে চালাচ্ছেন মনেই হবে না। একদমই মনে হচ্ছে আমি এক হাতে চালাচ্ছি। একদম ইজিলি চালাবেন, আমি কন্ট্রোলও খুব ভালো আছে। ইনোভা স্টিয়ারিংটা বড় ছিল না? আমি ওটাতে, হ্যাঁ স্টিয়ারিং বড়, হাইড্রোলিক তো, হাত ব্যথা করবে। হ্যাঁ হাইড্রোলিক পিনিয়ন টাইপের। 12:05 বাজে, এই গাড়িরও টেস্ট ড্রাইভ দেওয়া হয়ে গেল। এক্সপিরিয়েন্সটা বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছি। চলো ফলো। টেস্ট ড্রাইভ দিয়ে পেপার সাইন করছেন, হাঁপিয়ে গেছেন বৌদি, তাই জন্য আমারও খিদে পেয়ে গেছে। দই বড়া আনলো, একটা আমি খাবো, একটা সোনুর মা খাবে। টেস্ট ড্রাইভ দিয়ে এসছে না, প্রচুর হাঁপিয়ে গেছে। দেখি এবার একটুখানি আমাদের শৈশবুদ হবে আর মিটিংও হবে। এটা তো ওই কালকে ব্যাংকের যে প্রি অ্যাপ্রুভ লোন তার পেপারসগুলো জমা দিতে হবে, তাই সাইন ফাইন করে দিচ্ছে ও। আমিও করে দিয়েছি আমারটা, বাকিটা জমা দিয়ে দেবো আজকে। এমনি হয়ে গেছে প্রি অ্যাপ্রুভ। বাকি ডিসিশনটা নিয়ে একটু চিন্তাভাবনা করে তোমাদের সাথে আলোচনা করব কোনটা সিলেক্ট করা যায়। তুমি আবার কি আনালে? ঢোকলা। কালকে মেয়ের জন্য ওই ব্যাটারিগুলো এনে দিয়েছিলাম, তো আমি প্রথমে খেয়ালই করিনি এমআরপি লেখা আছে 45 রুপিস করে। বেটার ছেলে দোকানদার এমন বদমাস, দাম তো কম নেয়নি, উল্টে 65 করে দাম নিয়েছে, 20 টাকা করে এক্সট্রা। ব্যাপারটা 20 টাকার নয়, ব্যাপারটা হচ্ছে দুর্নীতির। এরকম 2 নম্বরই করাটা তো গায়ে লাগে না। আজকে গিয়ে ঝাড়ছি, দাঁড়াও এটা নিয়ে যাবো, নিয়ে গিয়ে দেখাবো। আমার স্নোবেল মনে হয় এসছে, আমার স্নোবেল চলে এসছে। ব্যাগ কই? কুলিকে দিব আছিস? এত ভারী ওর নিজে নিয়ে, আমি তো আমার পক্ষে সম্ভব না, ওর নিয়েই পারছি না কি ব্যাগটা। এত ভারী করেছিস কেন? কি দিয়েছিস? বাড়ি থেকে যাওয়ার সময় এখন বেশি ভারী হয়ে গেছে। মানে ই ঢুকিস নাকি? হ্যাঁ দেখ ঘামছে, দেখো কিভাবে গরম অসম্ভব। হয়েছে তো ব্যাটারি কাজ। হ্যাঁ, কিন্তু ক্যাপটা ছিল না। কি ক্যাপ ছিল? একটা ক্যাপ থাকে। লাল গ্যাস থাকে। হ্যাঁ, এটা দেয়নি? ওই দেখবে ব্যাটারি কেনার সঙ্গে যখন আমরা বড় বড় ব্যাটারি কিনতাম, তার লাল রঙের একটা ক্যাপ থাকতো। আমার মনে হয় ক্যাপটা খুলে দুটো তার লাগানো থাকতো ভেতর দিক দিয়ে। ওটা দেয়নি? না, দেয়নি। ব্যাটারি অন্য ক্লাস থেকে চেয়ে চিন্তা আনতে হয়েছে। 7 তার মধ্যে কি দাম বেশি নিয়েছে? 45 লেখা ছিল না, বাবার কাছে 65 নিয়ে দিলাম। সে তো যাচ্ছি, ব্যাটারিটার মাথায় গিয়ে মারছি আমি, দাঁড়ানো ওকেই চার্জ দেবো আজকে। 5:40 বাজে, গরমে পারছি না, ভালো লাগছে না। খেয়ে দিয়ে নি কোনো রকমে, রিমা বেড়ে দিয়ে চলে গেছে খাওয়ার। কলমি শাক, এটা বোধহয় আচার না চাটনি কি বলছিল, আন্ডা, ডাল। ঝটপট খাই, সিধা অফিস যাই। কী করবো, সকালে গাড়ি চক করে প্রচুর দেরি হয়ে গেছে, প্রচুর। 8:45 প্রায় বাজে, আর 7:40 চলে এসেছি অনেকক্ষণ। এসেই সিধা আগে ব্যাংকে ঢুকে গেছি। ব্যাংকে ঢুকে ব্যাংকের সমস্ত ফর্মালিটিসগুলো কমপ্লিট করছিলাম, তাও পুরো হয়নি। কয়েকটা সাইন নাকি বাকি ছিল, আমি তখন খেয়ালও করিনি। বাড়ি থেকে রিমাকে দিয়ে সাইন করানোর সময় তো ওগুলো রয়ে গেছে। আমাদের মেশিনে কোম্পানির একটা পুরোনো নাকি চালান সাইন করা বাকি ছিল, সে আমাকে গরু খোঁজা করছিল সাইনটা করা হবে বলে। ওখানে ব্যাংকেই বসেছিলাম, কাগজপত্র সই করছি, এর মধ্যে ওই চালানের লোকটাকে আমি বাধ্য হয়ে বললাম আপনি ব্যাংকে চলে আসুন। তখন বাজে অলরেডি 6:45-7 বাজে। পুরো ব্যাংকে একটা কাস্টমার নেই, স্টাফেরা নেই, শুধু ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর একজন পিওন ছিল। 3 জনকে নিয়ে বসে আছে, শুধু আমার জন্য বসেছিল। দিয়ে আমি যাওয়াতে আমার কাগজগুলো সাইন করাচ্ছে, এদিকে এই মেশিনের কোম্পানি থেকে লোকও ওকে ডেকে নিয়েছি ব্যাংকে গিয়ে চালান ফালান সই করে দিলাম। উনি চলে গেলেন, বেচারা আমার জন্য 4টে থেকে বসে আছে 7টা অবধি। এসিটা মোটামুটি ঠিকঠাকই ঠান্ডা হচ্ছে, অসুবিধা হচ্ছে না। টেম্পারেচার সেট করা আছে 25 ডিগ্রিতে, মেশিনের টেম্পারেচার দেখাচ্ছে 24, এটা দেখাচ্ছে 25। এতক্ষণে গা একটু শুকালো, নাহলে যা অবস্থা ছিল আজকে বাইরে হিউমিডিটিতে পাগলা হয়ে যাচ্ছে। বিল বানাই, একদম বিলবাবু হয়ে গেছে। রেলে মালবাবু থাকে না, ওরকম মালবাবুর মতন বিলবাবু হয়ে গেছে, বিল বানাচ্ছে। ভদ্রলোকের মতো তাড়াতাড়ি হয়ে গেছে, পালাচ্ছি। বিল ফিল করাটা ওই বললাম কয়েকদিন গেলেই ইজি টু অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন ডেলিকা ডেলি বিল মোটামুটি করে রাখছি টুকটুক করে, আর একটু রিফাইন হয়ে যাবে কয়েকদিন পরে। চলো 9:30 বাজে, একটু শিবুদার সঙ্গে এখন দেখা করবো, দিয়ে বেরোবো। পৌনে 11টা বাজে এই মাত্র, না বাড়িতে এক্ষুনি ঢুকিনি, একটু আগে ঢুকেছি, কিন্তু নিচে পপ করতে করতে দেরি হলো। একটা গাড়ি ব্যাক করে ঢোকাতেই পারছিল না ড্রাইভার সাহেব,
আমি বাদে বলে তুমি ছেড়ে দাও, আমি গিয়ে দিচ্ছি। অন্যের গাড়ি, আমি জাস্ট দুটো টার্ন নিলাম, গাড়ি ঢুকে গেছে। আর ওরা আর কি বলবো, প্রায় 11:30 বাজে। আজকে যে দুটো গাড়ি আমরা টেস্ট ড্রাইভ দিলাম, তো তার মধ্যে একটা ফিক্স ছিল যে ইনোভাটা আসছে, বাট স্করপিও এনটা আমি অনেক আগে দেখেছিলাম। আমাদের পুরনো স্করপিওন সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন, সেখানে আমি খুব ডিটেলে ওটা দেখেও ছিলাম, ডিটেলে পড়াশোনা করেও ছিলাম, বাট তখন 2-3টে রিজনের জন্য ওটাকে না পোস্টপোন করে দিই। তো আজকে ইনোভাটা আমার অ্যাকচুয়ালি শিডিউলও ছিল যে টেস্ট ড্রাইভে ওটা আসবে। আমি যে ইনোভা প্রথম ট্রাই করেছিলাম সেটা BS4 মডেল ছিল, পুরনো মডেল, সেটা এখন ছিল না, এখন BS 6.2 হয়ে গেছে। তো সেই জন্য কারেন্ট ইনোভাতে কতটা কি প্রোগ্রেস হয়েছে, কতটা কি আপগ্রেড হয়েছে সেটা দেখবার জন্যই আরও ওটাকে টেস্ট ড্রাইভে এনেছিলাম। কিন্তু গতকালকে আমাকে অভিকদা, কিউবিক্যাল টক্স উইথ অভিক, তো অভিকদা হঠাৎ করে একটা কমেন্ট করেন এবং খুব জেনুইন কমেন্ট ছিল। উনি বললেন যে ভ্যালু ফর মানি যদি করতে যান তাহলে Z4 মডেলটা আপনি দেখতে পারেন স্করপিও এনের। তখন একটা জিনিস চিন্তা করলাম যে আমি যদি ইনোভা দেখছি এবং ইনোভার VX মডেলটাই, যেটা টপ মডেল নয়, প্রায় 27-28 লাখ টাকা দাম পড়ছে, তো সেখানে স্করপিও এনটাও প্রায় একই দাম পড়ছে, টপ মডেলটা। ইনোভা চালিয়ে আমি তো বললামই, কমেন্ট চালিয়ে আমি স্যাটিসফাইড লাগিনি আমার, বাট যখন তারপরে মিনিট 15 গ্যাপের মধ্যে যখন আমি স্করপিও এনে যখন বসলাম, হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে গেল ড্রাইভিং কোয়ালিটি, ড্রাইভিং কমফোর্টের দিক থেকে। ইভেন রিমার একটা হালকা কনসিডারেশন ছিল ইনোভার দিকে, আমারও ছিল। সেও দেখি আজকে চড়ার পরে বলছে না ইনোভার সেই এটা ফিল করলাম না কোনোভাবেই। 10-15 মিনিটের গ্যাপে যখন দুটো গাড়িকে আমরা চালিয়েছি, খুব ভালো করে দুটো ডিফারেন্সটা আমরা বুঝতে পেরে গেছিলাম। এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব বলতে হবে আপনার, মানে বলে না উপরওয়ালা কোনোভাবে ইঙ্গিত দেয়। তো অভিজ্ঞতার কমেন্টে আমার পুরো না মাথাটা 180 ডিগ্রি ঘুরে গেছে। রিমাও ঠিক তার 10 মিনিট আগে, আমি যখন কমেন্টটা আপনার দেখি তার ঠিক 10 মিনিট আগে বলছিল যে XUV 700টাও ঠিক ছিল আর স্করপিও এনটাও মোটামুটি কিন্তু খারাপ ছিল না। একবার না দুটোকেই, তিনটেকেই দেখে একসঙ্গে পরপর 3টেকে চালিয়ে দেখো, ও রিমা এসে বলেছে। তারপরে আমি আপনার চ্যানেলটা খুলে দেখি, অভিজ্ঞতার আপনার কমেন্টটা ছিল। দুটো এমন একটা টাইমিংয়ে লাগলো, ইনোভা কিন্তু সত্যি অনেকটা আমাকে হতাশ করেছে, আমাকে ইভেন রিমাকেও। রিমা বোধহয় পিঠে লাস্ট সিট রোতে বসেছিল চেক করার জন্য, লাস্ট সিট রোতে বসা যায়, বাট এত বাম্পি ছিল কি বেচারার পিঠে সিট দ্বারা ব্যথা শুরু হয়ে গেছে। অথচ সেম রুটে ওরা ফের আবার যখন স্করপিওনটা এসে তখন চলে দুজনে মিলে পিছনে বসেছি, আমি সামনে গাড়িও চালিয়েছি। ইটস অসম, ভেরি গুড। মানে এত সুন্দর রিফাইনমেন্ট, গাড়ির ইঞ্জিনের সাউন্ড অলমোস্ট নেই। ডিজেল ইঞ্জিন হয়েও, অত বড় ইঞ্জিন হয়েও, 2200 সিসির ইঞ্জিন, স্টিল ওর মধ্যে কোনো ভাইব্রেশন ফিল করলাম না। একদম গাড়ি একটুও কাঁপলো না স্টার্ট হওয়ার সময়, গিয়ার নব নড়লো না, যেটা ইনোভাতে হলো এই এক্সপিরিয়েন্সটা। সাসপেনশনের স্টিফনেস, ওটা ইনোভাতে যেরকমভাবে ফিল করলাম এখানে একদম অলমোস্ট গ্লাইড করছিল, স্মুথ। ছোটো ছোটো বাম্পারগুলো যেগুলোতে আমি আমার জ্যাজেও অনেক সময় একটু দাঁড়িয়ে যাই জাম্প করে বলে, এর উপর দিয়ে গেল, আমি টের পেলাম না। আমি তখন 2-3বার কি ফিল করলাম না, 2-3টে বাম্পার, আমি যা এই বাম্পারটার জন্য বেকার দাঁড়ালাম, তো লাগলোই না, এটা এমনি চলে গেল আরামসে। দ্যাটস দ্য থিং, দ্যাটস দ্য পয়েন্ট। অ্যাঞ্জেলের ডিরেকশন দেওয়ার মতো অভিজ্ঞতা এসে এই ডিরেকশনটা দিলেন। আর সবথেকে বড় কথা কি, আপনার নিজস্ব চালানো, আপনি 2 বছর ধরে চালাচ্ছেন, তো আপনার এক্সপিরিয়েন্সটা তো কখনোই আমরা ফেলতে পারি না, না? এবং সেটা যখন আমি আজকে আমার মতো করে বা রিমা মতো করে বসে আমরা চালিয়ে দেখলাম, একদম আপনার কথাটা 200% সত্যি কথা, যে না সত্যি ইজ এ রিয়েল কনসিডারেশনের জন্য রাখাই যায়। বাট স্টিল না, আমরা এখনো পর্যন্ত কিছু ফাইনালাইজ কিছু করিনি, ঠিক করিও নি। আর একটু দেখে নিই, কালকে মেয়ের সকালবেলা PTM আছে, মা একটু তাড়াহুড়ো আছে, খাওয়া দাওয়া করে নিচ্ছি আমরা চট করে। কালকে অবধি টেনশনটা থাকবে, মিটিয়ে আসুক, প্লাস রোববার দিনও একটু কিছু টেস্টিংয়ে আছে, সেই টেস্টিংগুলো করে নিই। তারপরে ভাবছি দুপুরবেলা বা বিকালে একটু ঠান্ডা মাথায় বসে ডিসিশন নিয়ে এগোবো। চলো চট করে খেয়ে দিয়ে নিই। আজকে লোটে মাছ, কোন এক দাদা বলেছেন আমরা মাছ মাংস না, মাছ মাংস চিকেন মাটন খাই না। হ্যাঁ, চিকেন মাটন খাই, বাট আমি দুটোই খাই না। মেয়ে খুব একটা পছন্দ করে না, আর মা একার জন্য খুব একটা একা রান্না করে কি আর ইয়ে করবে, খুব কম করে। আর বিশেষ করে এই গরমকালে আমরা ওই পুরোটাকে অ্যাভয়েড করি, তাই তো? ওই জন্যই আর বেশি অ্যাভয়েড করা। কাতলা মাছের একটুখানি কারি বানিয়েছে, ডাল, আমার পটল ভাজা, ওদের হরি মটর ডালের শাক। মেয়েকে চিপস দিয়েছে, তুমি চুপস। আগামী সপ্তাহ মানে আজকে থেকে বা আগামী দিন থেকে আরও নতুন নতুন কিছু সারপ্রাইজ অপেক্ষা করবে। জানতে গেলে সঙ্গে থাকতে হবে, দেখতে হবে। টাটা, গুড নাইট অ্যান্ড